আজ আপনি শুনবেন ও হেনরির কাহিনী, আ রিট্রিভড রিফরমেশন, ট্রান্সলেশন অ্যান্ড রেডিও অ্যাডাপ্টেশন চিন্ময়, অভিনয়ে সায়ন এবং মৌ, পোস্টার ডিজাইনিং বিশ্বজিৎ, প্রমোশনাল পার্টনার নিন্নি গ্রাফিক টো, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। বিধিসম্মত সতর্কীকরণ। গল্পসূত্রে ধূমপান, মদ্যপান এবং ড্রাগ সেবনের প্রসঙ্গ এসেছে। ধূমপান, মদ্যপান, ড্রাগ সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। স্ট্যাচুটারি ওয়ার্নিং: কনজাম্পশন অফ ড্রাগস, স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং আর ইনজুরিয়াস টু হেলথ। জেলখানা থেকে বেরিয়ে এলো জিমি ভ্যালেন্টাইন। মুচকি একটু হাসল, একবার পেছন ফিরেও তাকালো, তারপর মুখ নিচু করে পথ দিয়ে এগিয়ে চলল। মনে মনে সে তখনও হাসছে। গতকাল ঠিক এই সময়েই ওয়ার্ডার এসে হাজির হয়েছিলেন জিমির কাছে। জিমি তখন জেলের জুতোর কারখানায় কাজ করছিল। এই যে জিমি, জেলা সাহেব ডাকছেন তোমায় একবার। আমাকে বলছো? তোমাকে নয়তো আবার কাকে? এখানে আর আছে ডাকে? ও চলো যাচ্ছি। যন্ত্রপাতিগুলো পাশে সরিয়ে রেখে উঠে দাঁড়ালো জিমি। মুখ নিচু করে এগোতে শুরু করল। অফিস ঘরে বসে কাজ করছিলেন জেলার সাহেব। ওয়ার্ডার অ্যাটেনশন হয়ে স্যালিউট জানিয়ে বলল, স্যার ৯৭৬২ নম্বরকে নিয়ে এসেছি স্যার, ডাকবো? হ্যাঁ ডাকো। কলমটা একপাশে সরিয়ে রাখলেন জেলার সাহেব। কয়েক মুহূর্ত পরে মাথা নিচু করে ঘরে এসে ঢুকল জিমি ভ্যালেন্টাইন। আপাদমস্তক তাকে একবার ভালো করে দেখে নিলেন জেলার সাহেব। খুব খুঁটিয়ে খুঁটিয়ে কি যেন দেখছেন, তারপর বললেন, তোমার ছাড়পত্র এসে গেছে জিমি। ছাড়পত্র? সবিস্ময়ে চোখ তুলে তাকালো জিমি ভ্যালেন্টাইন। হ্যাঁ, লর্ড সাহেব এই মাত্র সই করে পাঠিয়েছেন। কাল সকালেই তোমায় ছেড়ে দেওয়া হচ্ছে। এই নাও, সব দেখে শুনে নাও একবার। মুক্তির অর্ডারটা জিমির সামনে এগিয়ে দিলেন জেলার সাহেব। দুপা এগিয়ে কাগজটা হাতে নিল জিমি। ওপর থেকে নিচ পর্যন্ত ঘুরিয়ে ফিরিয়ে পড়ল কয়েকবার। তার দু চোখে বিস্ময়। 4 বছরের মেয়াদের মধ্যে 10 মাস ইতিমধ্যে কেটে গিয়েছে। বাকি 3 বছর 2 মাস মুকুব করে দিয়েছেন লাট সাহেব। সে ছাড়া পাচ্ছে। জেলার বললেন, এবার একটু মানুষ হওয়ার চেষ্টা করো জিমি। আসলে তুমি মানুষ তো খারাপ নও। সৎ পথে একবার থেকে দেখো না। সিন্দুক টিন্দুক ভাঙার চেষ্টা করো না কখনো, কেমন? বিস্ময়ের পর বিস্ময়। জিমি অবাক চোখে জেলার সাহেবের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর বলল, আমি জীবনে কখনো সিন্দুক ভাঙিনি জেলার সাহেব। জেলার সাহেবও এবার জিমির দিকে তাকালেন, মুচকি একটু হাসলেনও। তারপর বললেন, হ্যাঁ সে তো নিশ্চয়ই। তুমি কোনোদিন কোনো সিন্দুক টিন্দুক কিছুই ভাঙোনি। তবে কিনা, আচ্ছা ওই স্প্রিংফিল্ডের চুরিটা যে হয়েছিল তাতে তোমায় কেন ধরলো জিমি? নিশ্চয়ই ওটা জুরিদের কোনো ষড়যন্ত্র ছিল, তাই না? কিন্তু স্যার আমি তো জীবনে কখনো স্প্রিংফিল্ডে যাইনি। জিমি এবারও অবাক হওয়ায় জেলার সাহেব আর বেশি কথা বাড়ালেন না। তিনি ওয়ার্ডারকে বললেন, ক্রনিং, ওকে নিয়ে যাও, আর কাল সকাল 7টার মধ্যে ওকে নতুন জামা জুতো পরিয়ে আমার অফিসে নিয়ে আসবে। জিমি, আমার উপদেশটা একটু চিন্তা করে দেখো, কেমন? পথ চলতে চলতে আবার হাসল জিমি, ঠিক যেমন গতকাল সকালে হেসেছিল। জেলার সাহেবের উপদেশ শুনে ওয়ার্ডার ক্রনিনের সঙ্গে বেরিয়ে আসতে আসতে গতকাল হাসি পেয়েছিল জিমির। হাসতে হাসতেই তার পুরো দিনটা কেটে গিয়েছিল। তারপর আজ সকাল 7:15 ক্রনিনের সঙ্গে সে আবার জেলার সাহেবের অফিসের সামনে এসে দাঁড়িয়েছিল। গায়ে নতুন জামা, খুব একটা ভালো ফিট হয়নি। দেখলেই মনে হয় সবেমাত্র যেন বানানো হয়েছে। পায়ে একজোড়া শক্ত মচমচে জুতো, ছাড়া পাওয়ার সময় কয়েদিদের যা দেওয়া হয় আর কি। সরকার থেকে তাকে একটা রেলের টিকিটও দেওয়া হয়েছিল।
সেই সঙ্গে নগদ $5, মুক্তিপ্রাপ্ত কয়েদিদের পুনর্বাসনের সরকারি সাহায্য। সৎভাবে জীবনযাপন করবে আর নিজেকে একজন যোগ্য নাগরিক তৈরি করে সরকারকে কৃতজ্ঞতা জানাবে। গুড বাই। জেলার সাহেবও নিজে থেকে জিমিকে কিছু দিয়েছিলেন, তার সঙ্গে একটা দামি চুরুটো। সেই সঙ্গে মোটা খাতাটা টেনে নিয়ে লিখে রাখলেন কয়েদি নাম্বার 9762, জিমি ভ্যালেন্টাইন লাট সাহেব কর্তৃক মুক্তিপ্রাপ্ত। আর তারপরেই মিস্টার জিমি ভ্যালেন্টাইন, যে কিনা আর কয়েদি নাম্বার 9762 নয়। বাইরে বেরিয়ে এসেছিল জিমি। ফুলের সুগন্ধ, গাছপালার মনোরম দৃশ্য, পাখির গান, কারো দিকে মনোযোগ না দিয়ে সোজা একটা কাছের রেস্তোরাঁর মধ্যে চলে গেল সে। 10 মাস পরে সে আবার একটু ভালোভাবে মুরগির মাংস আর তার পছন্দের ওয়াইন দিয়ে সকালের ব্রেকফাস্ট সারল। ব্রেকফাস্ট শেষ করার পর জেলারের দেওয়া সিগারেটের চেয়েও একটা দামি সিগারেট শেষ করে সরকারের কাছ থেকে পাওয়া টাকা থেকে বিল মিটিয়ে শীষ দিতে দিতে রেস্তোরাঁ থেকে বেরিয়ে এলো সে। দরজার সামনে একটা কানা ভিখিরি বসেছিল, হাতে একটা ছেঁড়া টুপি। এপাশ ওপাশ তাকিয়ে জিমি তার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর একটা 500 সেন্ট টুপির মধ্যে ফেলে দিয়ে স্টেশনের দিকে হাঁটতে শুরু করলো। স্টেশনে পৌঁছে জিমি ট্রেনে চড়ে বসল। 3 ঘন্টা পর ট্রেন থেকে একটা ছোট্ট শহরে নামল সে। শহরটা রাজধানী থেকে খুব একটা বেশি দূর না। স্টেশন থেকে বেরিয়ে এসে একটা ক্যাফেতে ঢুকল সে। ক্যাফেটা ছিল মিস্টার মাইক ডোলানের। দরজা ঠেলে ভেতরে ঢুকে তার সামনে গিয়ে দাঁড়ালো জিমি। পায়ের শব্দ পেয়ে চোখ তুলে তাকালো মাইক। আরে দ্য গ্রেট জিমি ভ্যালেন্টাইন, যে কেমন আছো? কখন ছাড়া পেলে? এইমাত্র ঘন্টাখানেক আগে। আই এম এক্সট্রিমলি সরি জিমি, এর থেকে তাড়াতাড়ি আমাদের দ্বারা আর সম্ভব হলো না। আসলে কিছু করার ছিল না, বুঝলে। এর আগেও তোমার অনেক পুলিশ রেকর্ড থাকার জন্য স্প্রিংফিল্ডের কাজটা করতে লাট সাহেব অনেক টাকা চেয়েছিল, আর সেটা জোগাড় করতে করতে একটু বেশিই দেরি হয়ে গেল। সব কিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ, সব কিছু ঠিকঠাক। আচ্ছা, আমার ঘরের চাবিটা তোমার কাছে? হ্যাঁ, একটু দাঁড়াও, আমি বের করে দিচ্ছি। একটা ড্রয়ার থেকে মাইক জিমির ঘরের চাবিটা বের করে জিমিকে দিল। জিমি কোনো কথা না বলে চুপচাপ চাবিটা নিয়ে ওপরে চলে গেল। ছাদের বারান্দা দিয়ে একেবারে শেষ প্রান্তের হলঘরটার দরজার কাছে গিয়ে দাঁড়ালো। তারপর চাবি দিয়ে দরজাটা খুব সাবধানে খুলল। ঘরটা ঠিক সেই আগের মতোই পড়ে রয়েছে, ঠিক যেমনটা তার অ্যারেস্ট হওয়ার দিন সকালে ছিল তেমনটাই। মেঝের ওপর ধুলোর স্তর জমা হয়ে গেছে। তারই মধ্যে জিমি একটা বোতাম খুঁজে পেল। জিমির মনে পড়ল বোতামটা বেন প্রাইসের জামার কলারের। সেদিন সকালে যখন জিমিকে ধরে নিয়ে যাওয়ার জন্য বেন প্রাইস এবং জিমির মধ্যে একটা ধস্তাধস্তি টানাহ্যাচড়া চলছিল, ঠিক সেই সময় বেন প্রাইসের জামার কলার থেকে বোতামটা ছিঁড়ে মাটিতে পড়ে যায়। আর তারপর বেন প্রাইস জিমিকে অ্যারেস্ট করে নিয়ে যায়। বোতামটার দিকে তাকিয়ে জিমি এতক্ষণ কথাগুলো ভাবছিল। তারপর কিছু একটা খেয়াল হওয়ায় বোতামটা টেবিলে রেখে ঘরের একটা দেওয়ালের দিকে গেল। দেওয়াল থেকে সে তার ফোল্ডিং বিছানাটা টেনে নামালো। তারপর যেখানে তার বিছানাটা ছিল সেই দেওয়ালে একটু চাপ দিয়ে একটা স্লাইডের পাল্লা খুলল। তার ভেতরে এখনো জিনিসটা সযত্নে আছে দেখে একটা দীর্ঘশ্বাস ফেলল জিমি। সেই স্লাইডের পাল্লার ভেতর থেকে সে একটা ধুলো জমা সুটকেস বের করল। সুটকেসটা খুলে সে একবার খুব ভালো করে যন্ত্রপাতিগুলো দেখে নিল। এটা একটা চোরের যাবতীয় দরকারি যন্ত্রপাতির বাক্স, আর যন্ত্রপাতিগুলো উৎকৃষ্ট মানের ইস্পাতের তৈরি ছিল।
এক্কেবারে নতুন ধরনের ড্রিল, সাঁড়াশি, শাবল, আরও অনেক কিছু। এছাড়া 2-3 রকমের বিশেষ যন্ত্রপাতি ছিল যেগুলো জিমি নিজে তৈরি করেছিল, আর সেগুলোর জন্য জিমি মাঝে মাঝে গর্ববোধ করত। এগুলো বানানোর জন্য জিমি চুরির যন্ত্রপাতি কেনার বাজারে $900 খরচ করেছিল, এবং বলাই বাহুল্য যে এই যন্ত্রগুলো এখনও জিমির সঙ্গী হিসেবেই রয়েছে। প্রায় ঘন্টা দেড়েক পর জিমি নিচে নেমে এলো। নিচে নেমে সে আবার ক্যাফেতে ঢুকল। এখন জিমির পরনে টেলর মেড মানানসই ঝলমলে পোশাক, তাকে মানিয়েও ছিল বেশ, আর হাতে ছিল সদ্য পরিষ্কার করা সেই ধুলো ঝাড়া সুটকেসটা। জিমি আবার মাইকের কাছে গিয়ে দাঁড়ালো। মাইক জিজ্ঞেস করলো, আবার কোনো কিছু কাজের খোঁজ পেলে নাকি? মুচকি হেসে জিমি জবাব দিল, আমি এখন নিউ ইয়র্কের অ্যামালগামেটেড শর্ট স্ন্যাক বিস্কিট ক্র্যাকার কোম্পানির লোক। আরে না, সাবাস। আবেগের বশে জিমির পিঠ চাপড়ে বলে উঠল মাইক। তার চোখ দুটো জল জল করে উঠল। তাহলে তো জিমি তোমাকে এখন ট্রিট দিতে হয়। তুমি তো আর এখন যেমন তেমন লোক নও হে। মাইকের জামার আস্তিন চেপে জিমি বলে উঠল, কাজের আগে আমি ওয়াইন খাই না মাইক, তুমি তো জানো। বিস্ময়ের সঙ্গে চোখে জিজ্ঞাসা নিয়ে ঘুরে দাঁড়ালো মাইক। ও তাই তো, আমি একেবারে ভুলেই গিয়েছিলাম। তাহলে কি হবে? কোটের কলারে ছোট্ট একটা পালক পড়েছিল, সেটা ঝাড়তে ঝাড়তে জিমি বলল, সোডার সঙ্গে দুধ না হলেই চলবে। তারপর দুজনেই হাসতে শুরু করলো। বেশ বেশ বেশ, তাই হবে। একটা গ্লাসে সোডা ঢালতে শুরু করলো মাইক। কয়েদি নাম্বার 9762 মুক্তি পাওয়ার 1 সপ্তাহ পর ইন্ডিয়ানার রিচমন্ডে একটা সিন্দুক নিখুঁতভাবে ভেঙে চুরি করা হয়। চোর কোনো রকম প্রমাণ রেখে যায়নি, শুধু সেখান থেকে সম্পূর্ণ $800 পুরোটাই চুরি হয়ে যায়। এর ঠিক 2 সপ্তাহ পরে লেন্সপোর্টের একটা বিদেশি উন্নত মানের চুরি করা অসম্ভব এমন দাবি করা সিন্দুক ভেঙে $15,000 চুরি হয়। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে সেই সিন্দুকে প্রচুর রূপও ছিল, সেগুলো একেবারে অক্ষত ছিল, সেখানে একবারের জন্যও হাত দেওয়া হয়নি। এই ঘটনাটা পুলিশকে বেশ সংকটের মধ্যে ফেলেছিল, এবং এর 3 দিন পরেই জেনিফার সিটিতে একটা পুরনো ব্যাংকে $5,000 চুরি হয়। পুলিশ নানা রকম চেষ্টা করলেও চোরকে ধরা সম্ভব হয়নি। ফলে তাদের অক্ষমতার জন্য ওপর মহল থেকে বেইন প্রাইসকে তদন্তের ভার দেওয়া হয়। সব রিপোর্ট দেখার পর আসামি যে কে, বেইন প্রাইস তা বুঝতে পারলেন। কোনো প্রমাণ রাখে না, এটাই হলো এর সবচেয়ে বড় প্রমাণ। এ কাজ একজনেরই কাজ। It will be pleasure meeting you again, my friend. চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন বেইন প্রাইস। ঘরময় অশান্তভাবে পায়চারি শুরু করলেন। হাতে চুরুট ধিক ধিক করে জ্বলছে, সেই সঙ্গে জ্বলছে তার চোখের তারা, তার চোখের উজ্জ্বল দৃষ্টি। রক্তমাংসে গড়া মানুষটা যেন আগ্নেয়গিরির লাভায় পুরো লাল হয়ে গেছেন। দিন কয়েক পর বিকেলবেলা সুটকেস হাতে জিমি ভ্যালেন্টাইন এসে পৌঁছল এলমোরে। এই মাত্র সে ট্রেন থেকে নেমেছে। ছোট্ট একটা শহর, জায়গাটা আরকানসাস থেকে 5 মাইল দূরে। জিমির পরনে স্পোর্টসম্যানের মতো পোশাক, দেখলে মনে হয় যেন কোনো কলেজ স্টুডেন্ট কলেজ থেকে সোজা বাড়ি আসছে। আশপাশটা একবার ভালো করে তাকিয়ে ফুটপাত ধরে হোটেলের পথ ধরল জিমি। হঠাৎ জিমি কিছু একটা দেখে থমকে দাঁড়িয়ে পড়ল। তার দৃষ্টিটাও যেন কেমন একটু তীক্ষ্ণ হয়ে উঠল। সামনে এক অসম্ভব সুন্দর যুবতী, মাথায় সোনালি চুল, পরনে সুন্দর ঝলমলে পোশাক, চোখ দুটো গভীর কালো আর টানা টানা। মেয়েটিকে জিমি দেখল, লজ্জায়
তার গাল দুটো লাল হয়ে গেল। তারপর চোখ নামিয়ে সে একটা ঘরের ভেতর চলে গেল। জিমি যেন কোথায় হারিয়ে গেল। সে আর নিজেকে চিনতে পারল না। সে ভুলে গেল সে আসলে কে। জিমিকে দেখে আশেপাশের বাসিন্দা বলে মনে হচ্ছিল না। তার পোশাক আশাক আর হাবভাব এলমোরের বাসিন্দাদের মতো নয়, তাই তাকে অন্যদের চেয়ে বেশ একটু আলাদা লাগছিল। এবার মেয়েটি যেখানে গেল সে সেই দিকে তাকালো। সে যেখানে ঢুকেছে তার উপরে বড় বড় করে লেখা দ্য এলমোর ব্যাংক। দৃষ্টি নামাতেই নজরে পড়ল ব্যাংকের সিঁড়িতে ছোট্ট একটা ছেলে হাঁটু মুড়ে খেলা করছে। হাত তুলে ছেলেটাকে কাছে ডাকল জিমি। হেই বাড়ি। ছেলেটা কাছে আসলে জিমি তাকে বলল, ওই মেয়েটা পলি সিম্পসন, তাই না? দূর, ও পলি সিম্পসন কেন হতে যাবে? ও তো অ্যানাবেল অ্যাডামস। ওর বাবাই তো এই ব্যাংকের মালিক। আপনি বুঝি এলমোরে নতুন এসেছেন? হ্যাঁ। ওয়াও, আপনার বুকের ওই চেনটা কি দারুণ। আমায় একটা সেন্ট দেবেন, আমি একটা বুলডগ কিনবো। ও শিওর। এই নাও। পকেট থেকে একটা পুরো $1 বের করে দিল জিমি। আজ যে তার কি হয়েছে তা ঈশ্বরই জানেন। সমস্ত হিসেব কেমন যেন তার গোলমাল হয়ে যাচ্ছে। সেন্ট আর $এর মধ্যে সে কেমন যেন গুলিয়ে ফেলেছে সবকিছু। $, হাতে ছেলেটা ভ্যাবাচ্যাকা মুখে হাঁ করে দাঁড়িয়ে রইল। জিমি ভ্যালেন্টাইন ওদিকে তখন প্ল্যান্টাস হোটেলের পথ ধরে এগিয়ে চলেছে। এরপর প্রায় 1 বছর কেটে গেছে। জিমি ভ্যালেন্টাইন এখন আর জিমি ভ্যালেন্টাইন নয়। সে এখন র্যালফ ডি স্পেন্সার, এলমোরের বিখ্যাত জুতো ব্যবসায়ী। বিরাট দোকান, বিরাট ব্যবসা, বিরাট প্রতিষ্ঠা। এলমোরে আসার দিনই সে প্ল্যান্টাস হোটেলে ঘর ভাড়া নিয়েছিল। নাম লিখিয়েছিল মিস্টার স্পেন্সার। বলেছিল এলমোরে এসেছে ব্যবসা করতে। হোটেলের কেরানিটিকে একবার জিজ্ঞেসও করেছিল, আচ্ছা এখানে ব্যবসা মানে জুতোর ব্যবসা কেমন চলতে পারে বলতে পারো? জিমির দিকে একবার তাকিয়ে দেখেছিল কেরানি ভদ্রলোক। নিখুঁত বেশবাস, মুখে সৌম্য হাসি, আভিজাত্যপূর্ণ চেহারা। সসম্ভ্রমে উত্তর দিয়েছিল, হ্যাঁ, মন্দ কি স্যার, ভালো জুতোর দোকানও তো এখানে তেমন নেই, ভালোই চলবে। বাহ, ঠিক আছে, দিন কয়েক তাহলে একটু নিজে ঘুরে ফিরে দেখে নি। এই বলে নিজের হাতেই সুটকেসটা নিজের ঘরে বয়ে নিয়ে গিয়েছিল সেদিন মিস্টার স্পেন্সার। তার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল কেরানিটি। যেন কেমন একটু অদ্ভুত মনে হলো তার। এর পরের ঘটনা অতি সামান্য। জুতোর দোকান খোলা, এলমোরের ব্যাংকে টাকা রাখা এবং 1 বছর ধরে শুধুই উন্নতি আর অগ্রগতি। মারা গেল জিমি ভ্যালেন্টাইন। তার কবরের ওপর নতুন প্রাণে, নতুন পরিচয়ে জেগে উঠল মিস্টার র্যালফ ডি স্পেন্সার। সেই একই মুখ, একই দেহ, কিন্তু পরিচয় অন্য। আর সেই পরিচয়েই আলাপ হল অ্যানাবেল অ্যাডামসের সাথে। শুধুই আলাপ। তারপর সেই আলাপ আরও ঘনিষ্ঠ হল। পরের ঘটনা অতি সংক্ষিপ্ত। র্যালফের বাগদত্তা হয় অ্যানাবেল অ্যাডামস। সানন্দে মত দিয়েছিল সে। পরের ধাপ, পরের অধ্যায় আস্তে আস্তে এগিয়ে এলো। আর মাত্র সপ্তাহখানেক, তারপরেই অ্যানাবেলের বিয়ে। আর সেই কথাই ভাবতে ভাবতে আনমনে সেন্ট লুইয়ের বহু দিনের পুরনো এক বন্ধুকে চিঠি লিখেছে স্পেন্সার। মাই ডিয়ার ফ্রেন্ড, আগামী বুধবার রাত 9টার সময় লিটল রকের সালিভানের বাড়িতে তোমার সঙ্গে একবার দেখা করতে চাই। কয়েকটা ছোটোখাটো কাজের কথা আছে। সেই সঙ্গে আমি আমার সুটকেসটাও তোমাকে দিতে চাই। আমার জীবনে ওর প্রয়োজন আজ সম্পূর্ণই ফুরিয়েছে। কারণ আজ 1 বছর হলো আমি আমার পুরনো ব্যবসা ছেড়ে দিয়েছি। একটা জুতোর দোকান খুলেছি, আয়ও মন্দ হচ্ছে না। আমি এখন সৎভাবে জীবনযাপন করতে শুরু করেছি। আর আজ থেকে সপ্তাহখানেক পরেই পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী আমার সহধর্মিণী হতে চলেছে।
সুটকেসটা তুমিই নিও। $1000 খরচ করলেও এরকম জিনিস তুমি কোনোদিন তৈরি করতে পারবে না, কারণ এগুলো আমেরিকার সবচেয়ে বড় চোর জিমি ভ্যালেন্টাইনের নিজের হাতের তৈরি। আমার জীবনে কিন্তু $1,00,000 পেলেও আমি আর পরের টাকা কোনো দিনই ছোঁব না। চাই না আমি আর টাকা, কারণ আমি যা চেয়েছিলাম তা পেয়েছি। অ্যানাবেলের মতো একজন সুন্দরী পরী যে আমার স্ত্রী হতে পারে আমি কোনোদিন ভাবিনি। বিয়ের পর আমি এদেশ ছেড়ে অনেক অনেক দূরে চলে যাব, যেখানে কেউ আর আমার অতীত নিয়ে আমাকে কোনো দিন খোঁচা দিতে পারবে না। অ্যানাবেল আমাকে ভালোবাসে, বিশ্বাস করে। চুরি ডাকাতি আমি আর করব না। সালির ওখানে তুমি নিশ্চয়ই আসবে, কারণ তোমার সঙ্গে যে আমার দেখা করতেই হবে। আমার যন্ত্রপাতিগুলো তোমার হাতে তুলে দিয়ে তবে শান্তি পাব। ইতি, তোমার পুরনো বন্ধু জিমি ভ্যালেন্টাইন। চিঠিটা বার দুয়েক পড়ল স্পেন্সার। তারপর খামের মুখটা আঠা দিয়ে এঁটে চাকরকে ডেকে পোস্ট অফিসে পাঠিয়ে দিল। সূর্যও তখন ওদিকে ঘুরতে ঘুরতে মাথার উপরে এসে পড়েছে। 12টা বাজছে। ওদিকে আরেকজন কিন্তু ঘুরেই চলেছে, ক্রমাগত 1 বছর ধরে ঘুরে চলেছে। ঘুরতে ঘুরতে এই মাত্র তিনি এলমোরে এসে হাজির হলেন। গাড়ি থেকে নিঃশব্দেই নামলেন, যেন প্রথমে চারপাশটা ভালো করে একটু দেখে নিলেন। তারপর সাবধানী পায়ে শহরের চারধারে ঘুরে চললেন। বোকার মতন একে ওকে তাকে 2-4টে প্রশ্নও যেন করলেন। তারপর খোঁড়াতে খোঁড়াতে র্যালফ ডিসপেন্সারের জুতোর দোকানের সামনে এসে দাঁড়ালেন। পরনে একটা জীর্ণ তালিমারা রংচটা প্যান্ট, গায়ে একটা কনুই পর্যন্ত কাটা কোট। মাথার টুপিটা কপালের ওপরে আরও একটু যেন নামিয়ে দিলেন আগন্তুক। একটা চোখ সম্পূর্ণই যেন ঢাকা পড়ে গেল তাতে। তারপর এক চোখে ভ্রু কুঁচকে দোকানের ভেতরটা তাকিয়ে তাকিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন। মিস্টার স্পেন্সার তখন দোকানের ভেতরেই ছিলেন, ক্যাশ গুনছিলেন। ভবঘুরের মুখে হাসি ফুটে উঠল। অস্ফুটভাবে মুখ থেকে বেরিয়ে এলো, দ্যাটস ইউ। তুমি তাহলে ব্যাংকের মালিকের মেয়েকে বিয়ে করতে চলেছ বটে? আমিও দেখছি। আপন মনে বিড়বিড় করতে করতেই সেই জুতোর দোকানের সামনে থেকে সরে এলেন পাগল ভদ্রলোক। তারপর ছেঁড়া কোটের পকেট থেকে একটা চুরুট বের করে সবচেয়ে সস্তা সরাইখানার খোঁজে এগিয়ে চললেন। পরদিন সকালবেলা স্পেন্সার মিস অ্যাডামসের ওখানেই ব্রেকফাস্ট করল। তাকে এক্ষুনি একবার লিটল রকে যেতে হবে, কিছু নতুন জামা কাপড় কেনার দরকার, সেই সঙ্গে অ্যানাবেলের জন্যও কিছু, তার বিয়ের উপহার। ব্রেকফাস্টের পর সবাই একসঙ্গে বেরোলো। মিস অ্যানাবেল অ্যাডামস, স্পেন্সার আর অ্যানাবেলের দিদি। দিদির সঙ্গে তার 5 আর 9 বছরের 2টি মেয়ে। স্পেন্সারের হাতে ঝুলছে পুরনো সেই ভারী সুটকেসটা। স্টেশনের পথে তারা এলো একবার এলমোর ব্যাংকে। ব্যাংকের মেঝেতে সুটকেসটা নামিয়ে রাখল স্পেন্সার। যা ভারী! স্পেন্সারের গা ঘেঁষে এসে দাঁড়ালো অ্যানাবেল। তারপর ছোঁ মেরে তার মাথার ওপর থেকে টুপিটা তুলে নিয়ে নিজের মাথায় পড়ে হাসতে হাসতে সুটকেসটা তুলে ধরল। আর চোখে একবার তাকিয়ে দেখল শুধু স্পেন্সার। হাসতে হাসতে বলল, দেখো দেখো, আমাকে পুরো ট্রাম্পেট প্লেয়ারদের মতনই দেখাচ্ছে, তাই না? উফ, কি ভারী গো এটা! কি আছে গো এতে? সোনার ইট? শুকনো একটা হাসি হাসল র্যালফ ডিসপেন্সার। একটা ঢোক গিলে বলল, ওতে অনেকগুলো নিকেলের তৈরি জুতোর কাঁটা আছে, ফেরত দিতে যাচ্ছি। নিজে নিয়ে গেলে পাঠাবার খরচটা বাঁচে, তাই আসলে এখন থেকে খুব হিসেব করে চলতে হবে তো। তাই? এক চোখ টিপে বাঁ হাতে স্পেন্সারকে একটা খোঁচা দিয়ে অ্যানাবেল সুটকেসটা মেঝেতে নামিয়ে রাখল। সত্যি অসম্ভব ভারী সুটকেসটা। অ্যানাবেলের বাবা মিস্টার স্পেন্সার ওদিকে তখন ভয়ানক ব্যস্ত। এলমোর ব্যাংকে নতুন একটা ভল্ট তৈরি হয়েছে, সেই সঙ্গে আরও নতুন ধরনের সিন্দুক এসেছে একটা।
মিস্টার অ্যাডামস গর্ব করে সকলকে ঘুরিয়ে ঘুরিয়ে সেটা দেখাচ্ছেন। ভল্টটা ছোট, কিন্তু এর দরজাটা একটু অদ্ভুত ধরনের। একটা হ্যান্ডেল ধরে ঘোরালেই 3টে ইস্পাতের খিল একসঙ্গে বন্ধ হয়ে যায়। সেই সঙ্গে লাগানো আছে একটা বড় ঘড়ি। মিস্টার অ্যাডামস খুব আগ্রহ নিয়েই মেশিনটা কেমন করে চালাতে হয় সেটা মিস্টার স্পেন্সারকে দেখাচ্ছিলেন। মিস্টার স্পেন্সারও ভদ্রভাবেই শুনছিলেন, কিন্তু খুব একটা আগ্রহ দেখাচ্ছিলেন না। অ্যানাবেলের দিদির 2 মেয়ে, আগাথা আর মেয়ে, দুজনেই কিন্তু খুব কৌতূহল ভরে চকচকে কলটা আর ঘড়িটা হাত দিয়ে নাড়াচাড়া করে দেখছিল, মাঝে মাঝে দোলাচ্ছিল। অ্যাডামস পরিবারের সঙ্গে স্পেন্সার যখন ভল্ট দেখতে ব্যস্ত, ঠিক সেই সময় কালকের ভবঘুরেটা খোঁড়াতে খোঁড়াতে ব্যাংকের সামনে এসে হাজির। ব্যাংকের ভেতরে উঁকি মেরে কি যেন একবার দেখলেন, তারপর থামের আড়ালে দাঁড়িয়ে আধপোড়া চুরুটটা সস্তা দামের দেশলাই দিয়ে ধরালেন। একজন ব্যাংক কর্মচারী তাকে দেখতে পেয়ে কাছে এলো। ব্যাংক কর্মচারীকে দেখে পাগলটা রীতিমতো ভয় পেয়ে গেল। আমতা আমতা করে বলল, এক ভদ্রলোকের আসার কথা আছে, আমি তার জন্যই অপেক্ষা করছি স্যার। নাইস মিটিং ইউ অ্যান্ড গুড মর্নিং। ভবঘুরের কথা শেষ হতে না হতেই ব্যাংকের ভেতর থেকে একটা তীক্ষ্ণ অসহায় আর্তনাদ ভেসে এলো। সেই সঙ্গে গোলমাল, হুটোপাটি আর এক নারী কণ্ঠের কান্নার আওয়াজ। খেলা করতে করতে 9 বছরের মেয়ে হঠাৎ ভল্টের ভেতরে আগাথাকে বন্ধ করে দিয়েছে। তারপর খিলটা আটকে দিয়ে কলটা টিপে দিয়েছে। মিস্টার অ্যাডামস পাগলের মতো হ্যান্ডেল ঘোরানোর চেষ্টা করতে লাগলেন। এই দরজা আর কখনো খুলবে না, খিলটা আটকানোর আগে ঘড়িটা ঘোরানো হয়নি, কি হবে? ও মাই গড, ও মাই গড! আগাথা, 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 ক্যান ইউ হিয়ার মি? আগাথা, শুনতে পাচ্ছ তুমি? আগাথা, আগাথা, আগাথা! কি সর্বনাশ হলো! সবাই কান পেতে রইল, কিন্তু ক্ষীণতম কোনো আওয়াজও ভল্টের ভেতর থেকে বেরিয়ে আসছে না। আগাথা হয়তো ওদিকে পাগলের মতো লোহার দেওয়ালে মাথা খুঁড়ে চলেছে, অঝরে কাঁদছে। পাগলের মতো হ্যান্ডেল ধরে টানাটানি করছেন মিস্টার অ্যাডামস, হাহাকার করে উঠছেন বারবার। ও আর খুলবে না, আর খুলবে না, কেউ তো আর খুলতে পারবে না। ছোট্ট মেয়েটা ভল্টের ভেতরে, হাওয়াও নেই বেশি, ভয়ে হয়তো দম বন্ধ হয়ে। ও গড, কেউ কি কোথাও নেই যে সাহায্য করতে পারে? আগাথা, আগাথা, মাই বেবি, আগাথা! দুহাতে মাথার চুল ছিঁড়তে লাগলেন বৃদ্ধ অ্যাডামস। আগাথার মা ওদিকে তখন বদ্ধ উন্মাদ প্রায় হয়ে গেছে। স্পেন্সারের মুখের দিকে একবার তাকালো অ্যানাবেল, চোখে জল। বিপদে পড়লে মেয়েরা মনে করে তাদের প্রিয়তমর কাছে সব অসম্ভবই সম্ভব, যেন অসাধ্য বলে কিছুই নেই। তুমি কিছু করতে পারো না রাল্ফ? দেখো না, দেখো না একটু চেষ্টা করে, যদি কিছু করতে পারো। আকুল আগ্রহে স্পেন্সারের 2 হাত চেপে ধরল অ্যানাবেল। অ্যানাবেলের চোখের দিকে একবার তাকালো স্পেন্সার। তীক্ষ্ণ অদ্ভুত এক দৃষ্টি, ঠোঁটে মিষ্টি হাসি। তারপর কয়েক মুহূর্ত সেভাবেই কেটে গেল। স্পেন্সার কিছু একটা ভাবল, তারপর উদাস কণ্ঠে সে বলল, অ্যানাবেল, যে গোলাপটা তুমি বুকের ওপর পড়েছ, ওটা আমায় একবার দিতে পারবে? গোলাপ ফুল দিয়েই লোহার দরজা ভাঙবে নাকি রাল্ফ? ভুল শুনল না তো অ্যানাবেল? বুকের ওপর থেকে কাঁপা কাঁপা হাতে গোলাপ ফুলটা খুলে এগিয়ে দিল। হাত বাড়িয়ে ফুলটা নিয়ে নিল রাল্ফ। কুঁড়িটার ওপর একটা চুমু খেল। তারপর কোটের বুক পকেটে সযত্নে সেটা রেখে গা থেকে কোটটা খুলে ফেলল। জামার হাতা গুটিয়ে ধীরে ধীরে ভল্টের দিকে এগিয়ে গেল। সঙ্গে সঙ্গে স্পেন্সার যেন আবার কবরে চলে গেল।
তাকে ভেদ করে বেরিয়ে এলো দুর্ধর্ষ চোর জিমি ভ্যালেন্টাইন। র্যালফ ডিসপেন্সারের শরীরে জিমি ভ্যালেন্টাইনের ছায়া যেন আবার আত্মপ্রকাশ করল। গম্ভীর কণ্ঠে হুকুম করল, সবাই দরজার কাছ থেকে সরে যান। এভরিবডি, অল অফ ইউ, প্লিজ। সুটকেসটা টেবিলের ওপর তুলে নিয়ে তার ঢাকনা খুলে ফেলল জিমি। সিন্দুক ভাঙার যন্ত্রগুলো একের পর এক টেবিলের ওপর সাজাতে লাগলো। কেউ দেখছে কিনা সেদিকে কোনো ভ্রুক্ষেপ যেন নেই তার। সারা ঘর নিস্তব্ধ, বিমূঢ়, মন্ত্রমুগ্ধ। কয়েক মুহূর্ত পরেই জিমির নিজের হাতে তৈরি করা ড্রিল মেশিনটা বের করল। লোহার গায়ে সজোরে বসিয়ে ধরল সেটা। মিনিট কয়েকের মধ্যেই খিলটা ভেঙে সে সিন্দুকের দরজা খুলে ফেলল। এত কম সময়ে, এত নিপুণ হাতে সে আর কখনো এর আগে কোনো লোহার দরজা ভাঙেনি। আগাথা প্রায় অজ্ঞানী হয়ে গেছে। দৌড়ে এসে তার মা তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর আগাথার জ্ঞান হল। চোখের জলে সারা মুখ তখন ভাসছে। অ্যানাবেলও তখন র্যালফকে জড়িয়ে ধরেছে। ও র্যালফ, ইউ আর জাস্ট অ্যামেজিং। তার বুকে, গালে, ঠোঁটে মুখ ঘষছে। অ্যানাবেলের মুখটা মুখের ওপর থেকে আস্তে আস্তে হাত দিয়ে সরিয়ে দিল র্যালফ। তারপর মাথা নিচু করে ব্যাংকের গেটের দিকে এগিয়ে চলল। ভবঘুরেটিও যেন তখন যন্ত্রচালিতের মতোই ব্যাংকের ভেতরে এসে ঢুকে পড়েছে। তার ঠিক সামনে গিয়ে দাঁড়ালো র্যালফ ডি স্পেন্সার। হাউ ইয়েস মিস্টার প্রাইস, আই এম রেডি, ওয়ার্স দ্য হ্যান্ডকাফ। জিমির মুখে বিচিত্র এক তৃপ্তির হাসি। তুমিও যখন খুঁজে খুঁজে বরযাত্রী হয়ে এসে পড়েছ, তখন অবভিয়াসলি আমিও রেডি। চলো। কিছুতেই এখন যেন আর জিমির কিছু এসে যায় না। ডিটেকটিভ ইন্সপেক্টর বেন প্রাইস কিছুক্ষণ জিমির মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর তার মুখ থেকে কথা ফুটে উঠল। অদ্ভুত এক বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে তিনি বললেন, এ কি বলছেন স্যার? আমি তো আপনাকে চিনিই না। আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে। মিস্টার বেন প্রাইস, তুমি জিমি ভ্যালেন্টাইনকে চেনো না? হ্যাঁ? উচ্চ কণ্ঠে হেসে উঠল জিমি ভ্যালেন্টাইন। তার জন্যই তো তুমি এত দূর এসেছো এই এলমোরে। কি আসনি? হয়তো হ্যাঁ। দেন হোয়াট আর ইউ ওয়েটিং ফর? হয়তো বা না। মিস্টার প্রাইস, ভালো করে তাকিয়ে দেখো আমার মুখের দিকে। আমি জিমি ভ্যালেন্টাইন, এই আমেরিকার সবচেয়ে বড় চোর জিমি ভ্যালেন্টাইন। হয়তো আপনি তার যমজ ভাই। মুখের মিল থাকলেও থাকতে পারে, কিন্তু আমি জানি আপনি এলমোরের র্যালফ ডি স্পেন্সার। আপনার গাড়ি তো বাইরে দাঁড়িয়ে আছে, কোথাও হয়তো যাবেন, তাই না স্যার? গুড বাই স্যার, হ্যাভ আ নাইস ডে। কথাটা বলে বেন প্রাইস পেছন ফিরে রাস্তা দিয়ে সোজা চলতে শুরু করলেন। চোখ তুলে আকাশের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল জিমি ভ্যালেন্টাইন। আকাশে অগণিত তারার মালা, কিন্তু তাদের দেখা যায় না, কারণ সূর্য রয়েছে আকাশে। সে এখন জ্বলছে। এতক্ষণ আপনি শুনছিলেন ও হেনরির কাহিনী, আ রিট্রিভড রিফরমেশন। ট্রান্সলেশন অ্যান্ড রেডিও অ্যাডাপ্টেশন চিন্ময়। অভিনয়ে সায়ন এবং মৌ। পোস্টার ডিজাইনিং বিশ্বজিৎ। প্রমোশনাল পার্টনার নিন্নি গ্রাফিক টো। সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM।